তো আমি পার্টিকুলারলি মনে করি যে অর্থনীতি চাকাকে সচল রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক জাস্টিসও করতে হবে। এখানে ওই ডান্ডা নিয়ে করার কিছু নাই, আমাকে আইনগতভাবেই এগোতে হবে। আমরা যারা অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছি। এখন কোর্টকে তো আর আমি এগিয়ে নিতে পারবো না আমার সময়ে, তাদের সময়ে তারা যাচ্ছে, সেটাকেও আমরা বিবেচনায় নিয়েছি। আমরা যেটা করেছি গুড গভর্নেন্স ইনশিওর করার জন্য, যাতে ভবিষ্যতেও এটা ঠেকাতে পারি, সেটার উপর আমরা অনেকগুলো নজর দিচ্ছি। আমরা মানি লোন কোর্ট অর্ডিন্যান্স করার জন্য ইটস অলরেডি টেস্ট হচ্ছে। আমাদের এখানে কি করছি আমরা, কি করে তাড়াতাড়ি টাকাটা এই লোন কোর্টের মাধ্যমে এটাকে সেটেল করা যায়। এখানে অনেক রকমের আমরা যেটা জানি যে অনেক রকমের ডিলেইস আছে, ডিলেইং ট্যাকটিক্স অ্যালাউ করা হয়েছে, যে কারণে বছরের পর বছর লেগে যায় এবং ব্যাঙ্কগুলো টাকা পাচ্ছে না। এটাকে এক্সপেডাইট করা এবং এটাকে অ্যাপিল করতে চাইলেও একটা বড় অঙ্কের টাকা দিয়ে তারপরে তাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিট করতে হবে, এমনি বিনা পয়সায় রিট করা যাবে না। তো এই ধরনের কিছু জিনিস আমরা নিয়ে আসছি। আমরা চেষ্টা করবো এটাকে মাধ্যমে ওই প্রবণতাটা ঠেকিয়ে দেওয়া, যে আমি টাকা নিলাম, তারপরে আমি তো লয়ার তো আছে আমার সাথে, তাকে দিয়েই আমি ম্যানিপুলেট করে এটাকে 20 বছর ইন্টারেস্ট ফ্রি চালিয়ে দেব। এই প্রবণতা তো আছে। আমরা চাই সবাই স্বাভাবিকভাবে থাকুক, ব্যক্তি যেন স্বাভাবিক না থাকে, কিন্তু প্রতিষ্ঠানগুলো যেন স্বাভাবিকভাবে চলে। এটাই হচ্ছে আমাদের স্টেট। আমরা ডিমনিটাইজ করি নাই। অনেকে আমাকে বলছেন ডিমনিটাইজ কেন করলাম না ইত্যাদি ইত্যাদি। আমি বল ডিমনিটাইজ করলে যে ইম্প্যাক্টটা হবে অর্থনীতিতে, দ্যাট ইজ ভেরি সিরিয়াস এবং আলটিমেটলি টাকা ফেরত চলে আসে। ভারতের এক্সপিরিয়েন্স ইজ ভেরি ক্লিয়ারিং। 99% টাকা ফেরত চলে আসছে, অথচ ইকোনমি ওয়াজ সিরিয়াসলি ডিসরাপ্টেড বিকজ অফ শর্টেজ অফ ক্যাশ। এগুলো তো আমাদেরকে ভাবতে হবে। মানে হঠাৎ করে একটা রাজনৈতিক বলবো যে পলিটিক্যাল স্টান্ট মেকিং ইজ ইজি। আমরা কঠোর হয়ে গেলাম, যেটা হয় সামরিক শাসনের সময়, যে মাটি নামিয়ে দিলাম, ট্যাঙ্ক ইত্যাদি ধরে নিয়ে আসলাম 50 জন ব্যবসায়ীকে, তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া, ভয় দেখালাম ইত্যাদি ইত্যাদি। সেগুলো তো আমরা করতে চাইনি। আমরা চাচ্ছি তারাও থাকবেন, আমরাও থাকবো, ব্যবসায়ীরা বিজনেস করবেন, কিন্তু আগামী দিনের জন্য সঠিকভাবে বিজনেস করতে হবে। আমরা কিন্তু তাদেরকে দায়বদ্ধ। আমরা চাচ্ছি ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএল, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারবো। এটাকে আমাদের লক্ষ্য হবে এটাকে ক্রমান্বয়ে এই 35 থেকে কমিয়ে এটা 3, 4, 5-এ নিয়ে আসে। ঠিক একইভাবে এনপিএলও কমবে। একইভাবে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে তো এখন একটা স্ট্রেসের মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। আমরা 5টা ব্যাংকের সমস্যা সমাধান করতে পারছি, আরও কতগুলো ব্যাংকের সমস্যা রয়ে গেছে। সবগুলো টাকা কি আমাদের আছে? না, আমাদের কাছে নাই। একটা ব্যাংকের, এই যে 5টা ব্যাংকের করতে আমাদের 35,000 কোটি টাকা লেগেছে। আমাকে আরও 35,000 কোটি টাকা নিতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য কোনোভাবে, তাহলে আমি বাকিগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার দরকার প্রায় 70,000 কোটি টাকা, একবারে আমি নিতে পারবো না। কাজে প্রবলেমটাকে কিছুটা থাকবেই, লিঙ্গারিং করবেই। কিন্তু যেমন বলতে পারি যে 5টা ব্যাংকের যে 65 লক্ষ পরিবার যারা এখানে ডিপোজিট করেছেন, তাদের সমস্যার সমাধানটা আমরা করে দিচ্ছি। এক্সচেঞ্জ রেটের ব্যাপার দিয়ে শুরু হয়েছিল, আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করতে পেরেছি। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, স্টেবল এক্সচেঞ্জ রেট কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট নয়, ইটস ভ্যারিয়েবল স্টিল অ্যান্ড ইটস এ মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট। আমরা এখানে কোনো ইন্টারফেয়ার করছি না। যেটুকু করছি সেটা হচ্ছে, অনেকে বলেন যে আমরা ইন্টারফেয়ার করছি টু সাপোর্ট at a certain high level. Not necessarily. We are actually taking the opportunity to build up our reserves. কারণ আমাকে তো রিজার্ভটাও বাড়াতে হবে। রিজার্ভ তো স্ট্যাটিক না। আমার ইম্পোর্ট বাড়ছে, অর্থনীতির সাইজ বাড়ছে, আমার লেভেল অফ রিজার্ভ বাড়াতে হবে। এবং আমি জানি আমাকে IMF ওয়ার্ল্ড ব্যাংকের উপর ভিত্তি করে রিজার্ভ বাড়ানো সম্ভব নয়। আমাদের পলিসি IMF দিয়ে গাইডেড না। IMF দিয়ে যদি গাইডেড হতো তাহলে আমরা এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দিতাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন তারা এসেছিল, চাপ দিচ্ছিল। আমরা কিন্তু বলেছি তা আমরা তোমাদের টাকা এখন নেব না, যখন আমরা রেডি হব এক্সচেঞ্জ রেট লিবারালাইজ করবো, then we will sign your contract with agreement with the IMF. আমরা ওয়েট করেছি টিল
মে জুন মাস পর্যন্ত। তো এটা ইজ পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি যে আমরা আমাদের সময়ে করব, নট ইন দ্য টাইম ডিক্টেটেড বাই দেম অ্যাজ হ্যাপেন ইন শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল ডিফারেন্স। অনেকে এখন বলে শ্রীলঙ্কাতে ইনফ্লেশন 3% হয়ে গেছে, আমরা কেন 8%-এ আছি। আমাদেরকে বুঝতে হবে কনটেক্সটটা। শ্রীলঙ্কাতে ইনফ্লেশনটা কোথায় গিয়েছিল সেটা তো আমরা যাইনি। শ্রীলঙ্কাতে এক্সচেঞ্জ রেটটা কোথায় গিয়েছে এবং এখনও কোথায় আছে সেখানে তো আমরা যাইনি। আমরা ইনহেরিট করেছি 120, এখন 122-এ আছে। শ্রীলঙ্কাতে তো এটা 300-তে চলে গেছিলো, এখন একটু কমে 250-300 আছে হয়তো। পাকিস্তানে তো 270 আসছে এখন। তো এগুলো তো দেখতে হবে। এটা আমি আমার এনবিআর চেয়ারম্যানকে একটু বলবো যে আমরা কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আমরা সবসময় মার্চেন্ডাইজ ইম্পোর্ট, মার্চেন্ডাইজ এক্সপোর্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ওভারঅল ডেফিসিট এগুলো কি দেখি। আমি কিন্তু ফোকাস করি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। পৃথিবীর সব এমার্জিং কান্ট্রিতে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইজ দ্য সোর্স অফ মেজর ইনফ্লো। আমাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যদি ম্যানেজ করতে না পারি ইন এ পজিটিভ অ্যান্ড ডায়নামিক ওয়ে, বিদেশে তো অগাধ ক্যাপিটাল আছে, সেটার একটা ছোট্ট একটা পোর্শন যদি আমরা পাই, যদি 0.5% 1%ও পাই, আমাদের জন্য ওভারফ্লো হয়ে যাবে ক্যাপিটাল। সেটাকে কেন আমরা ইউজ করব না? আমরা চাচ্ছি ফরেন বরোয়িং আপনারা করুন, আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা বিডার সাথে বসেছি, প্রত্যেকটা লোন আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, তাই নি? সবগুলোই করেছি। এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যুটা এখানে মত পার্থক্য থাকে। আমি মনে করি যে বাংলাদেশ ইজ অ্যান আউটলায়ার, অ্যাবসলিউট আউটলায়ার। If you look at it, who are the LDC countries in the world? And do you want to be associated with them? I will not. You will not either. It's a Congo, it's Afghanistan. এগুলো দেশের সাথে বা সোমালিয়া আমরা কেন থাকব? বাংলাদেশের মতো একটা রেসপেক্টেবল দেশ, যে দেশ কোনোদিন ডিফল্ট করে নাই, যে দেশ কোনোদিন প্যারিস ক্লাবেও যায় নাই, যে দেশের রপ্তানি আমদানি সাইজ হচ্ছে প্রায় $200 বিলিয়ন, সেই দেশ এলডিসি হিসেবে থাকবে, এটা অন্য কোনো এলডিসি ক্রাইটেরিয়াতে পড়ে না। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বের হয়ে যাওয়ার পরে দেশের যে একটা সম্মানজনক অবস্থা হয়, এবং দেশে যদি আমরা আমাদেরকেই ম্যাক্রো স্টেবিলিটি এগুলো রাখতে পারি, তাহলে ওই কনসেপ্ট, এবং আমরা যদি পোর্টটাকে ইমপ্রুভ করতে পারি, লজিস্টিক্সটাকে ইমপ্রুভ করতে পারি, আমাদের ভিতরের যে করাপশন রিলেটেড ইনএফিসিয়েন্সি ইত্যাদিগুলোকে দূর করতে পারি, আমরা কিন্তু যে বেনিফিট আমরা পাই তার চাইতে বেশি আমরা ভিতরেই আমরা কম্পেনসেট করে নিতে পারি।